সর্বশেষ চৈতালি যে কথাটা বলেছে, বিদেশি শক্তির কাছে সে সহযোগিতা চেয়ে বাংলাদেশের ভিতরেই আরেকটা হিন্দুদের জন্য প্রদেশ সে গঠন করবে। আপনি একটু চিন্তা করেন তো কথাটা, এটা কত বড় দেশদ্রোহী কথা, স্বদেশ বিরোধী কত বড় একটা কথা সে বলেছে। এই কথা বলার পর আমরা অধীর আগ্রহ নিয়ে প্রশাসনের দিকে তাকিয়েছিলাম, সরকারের দিকে তাকিয়েছিলাম, দেখি আমাদের প্রশাসন কি বলে, সালাউদ্দিন কি বলে আমরা এটা দেখতে চেয়েছিলাম। মিস্টার সালাউদ্দিন শিলংয়ের প্রধানমন্ত্রী। আমি স্পষ্ট ভাষায় বলছি, যদি বিএনপির পতন হয় তার মধ্যে 1 নাম্বার কারণ থাকবে এই সালাউদ্দিন। লিখে রাখেন কথাটা। ইন্নাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে, গ্রাম কিংবা শহর থেকে যে বাজারা দেখছেন সকলকে জানাই শিবির মিডিয়া বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করি, আমরণ সত্য বলেই যাব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ও প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সংবিধান, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব এবং আমার ইজ্জত আবরু নিয়ে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত এবং রাষ্ট্রের পক্ষে, অবশ্যই আমার কথাগুলোকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার কথাগুলোর সাথে একমত হবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে আমার কথাগুলো দেশ ও জাতির বিপক্ষে অবস্থান নেয়, অবশ্যই সেটাও বলবেন, আমি ইনশাআল্লাহ আমার কথাকে শুধরে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আমার দেশ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার এই সোনার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ। আমরা 1971-এ পাক হানাদার বাহিনী থেকে আমরা আমাদের এই বাংলাদেশকে বিজয় লাভ করেছি। স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা, এটা এই দেশের প্রত্যেক হিন্দু মুসলমান দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব। আমাদের ভিতরে দেশের জন্য একটি অংশ আছে। আমরা শিখেছি, আমরা মাদ্রাসায় পড়েছি, শিখেছি হুব্বুল ওয়াতনি লিল ঈমান, মাতৃভূমির জন্য মহাব্বত, নিজের দেশের জন্য মহাব্বত, এটি আমার ঈমানের একটি অংশ। প্রিয় দেশবাসী, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমার এই লাল সবুজে ঘেরা সবুজ বাংলার উপর শকুনের থাবা পড়েছে। আমার সোনার বাংলাদেশে, আমার সোনার এই দেশটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি প্রায় সময় আমাদেরকে সংবিধানের দোহাই দেন। তিনি এক তো স্বরাষ্ট্রমন্ত্রী, দ্বিতীয় তিনি আইনমন্ত্রী, তৃতীয় তিনি ধর্মমন্ত্রী, চতুর্থ তিনি একজন আলেম, কোরআনের তর্জমা করেন, পঞ্চম তিনি রেলমন্ত্রী, সপ্তম উনি প্রধানমন্ত্রী, উনি সবকিছু। জনগণ মিস্টার সালাউদ্দিনের উপর খুবই ক্ষেপে আছে। সেটা আরো প্রকাশিত হলো যখন দেখেন, আপনারা জানেন এই বাংলাদেশটার ভিতরে অনেকগুলো এজেন্ট কাজ করে।
এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। এই বাংলাদেশের ভিতরে রয়ের এজেন্ট বহুত আছে, ইন্ডিয়ার দালাল বহুত আছে, ইন্ডিয়ার জন্য বাংলাদেশে কাজ করে। বাংলাদেশটাকে দ্বিখণ্ডিত করার জন্য যদি কেউ কোনো কথা বলে, তাহলে ওই দালালেরা যদি কোনো কথা বলে যে এই দেশটাকে দ্বিখণ্ডিত করে দিবে, এই দেশটাকে আলাদা করে দিবে, এই দেশের ভিতরে আলাদা একটা সাম্রাজ্য গঠন করবে, এমন কথা যদি কেউ বলে, তাহলে বিভিন্ন এজেন্টগুলো উৎপেতে থাকে। তারা দেখে যে এরকম একটা উগ্র কথা বলার পর দেশের সরকার এবং দেশের জনগণের কি প্রতিক্রিয়া দেখা দেয়, এটা তারা পর্যবেক্ষণ করে। তো আমাদের দেশে এক কুলাঙ্গার, এক বদমাস, নির্লজ্জ, উগ্র হিন্দুত্ববাদের এক নারী চৈতালি রায়, ভারতের দালাল। সে আমার এই সোনার বাংলাদেশে প্রথম একবার একটি কথা বলেছে, সেটি হলো জুলাই জুলাই বললে গণদুলাই হবে। জুলাই জুলাই বললে গণদুলাই হবে, এই কথাটা যখন বলছে তখনই দেশের জনগণ তার উপর ক্ষিপ্ত হয়েছে। কিন্তু সবাই তাকিয়েছিল প্রশাসনের দিকে। প্রশাসন কি বলে? প্রশাসন চৈতালি রায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এবং তার ব্যাপারে কোনো মুখ খুলেনি। প্রশাসন নীরব ছিল চৈতালির ব্যাপারে। এরপর চৈতালি কি বলল? শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে। সে শুভেন্দু দাদার নাকি যেন তার দাদা, তার সহযোগিতা নিয়ে, তার বাপের সহযোগিতা নিয়ে, এই হারামজাদা বদমাইশ, সে আমার বাংলাদেশের ইজ্জতের চাদর নিয়ে চিনিমিনি খেলেছে। আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের চাদর নিয়ে সে টানাটানি করেছে। আমার বাংলাদেশের ইজ্জতের উপর সে আক্রমণ করেছে। আমার বাংলাদেশকে নিয়ে সে চিনিমিনি খেলেছে। মিস্টার সালাউদ্দিন সহ তার প্রশাসন তার ব্যাপারে কোনো অ্যাকশন নেয় নাই। সর্বশেষ চৈতালি যে কথাটা বলেছে, বিদেশি শক্তির কাছে সে সহযোগিতা চেয়ে বাংলাদেশের ভিতরে আরেকটা হিন্দুদের জন্য প্রদেশ সে গঠন করবে। আপনি একটু চিন্তা করেন তো কথাটা, এটা কত বড় দেশদ্রোহী কথা, স্বদেশ বিরোধী কত বড় একটা কথা সে বলেছে। এই কথা বলার পর আমরা অধীর আগ্রহ নিয়ে প্রশাসনের দিকে তাকিয়েছিলাম, সরকারের দিকে তাকিয়েছিলাম, দেখি আমাদের প্রশাসন কি বলে, সালাউদ্দিন কি বলে, আমরা এটা দেখতে চেয়েছিলাম। মিস্টার সালাউদ্দিন শিলংয়ের প্রধানমন্ত্রী। আমি স্পষ্ট ভাষায় বলছি, যদি বিএনপির পতন হয়, তার মধ্যে এক নাম্বার কারণ থাকবে এই সালাউদ্দিন। লিখে রাখেন কথাটা। এক নাম্বার কারণ হবে এই সালাউদ্দিন। সালাউদ্দিনের জন্যই বিএনপির পতন হবে। সামনে জুলাই মাস আসছে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমরা অধীর আগ্রহে আছিলাম যে সালাউদ্দিন কি বলে। আমাদের সে আগ্রহের ঘরের মধ্যে এক দাবানলের আগুন জ্বালিয়ে মিস্টার শিলংয়ের সালাউদ্দিন প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলতেছে যে এই সমস্ত কথাগুলো হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে। নির্লজ্জ না হলে এই সমস্ত কথা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বের হওয়া কোশ্চিনকালে সম্ভব না। যদি নির্লজ্জ হয়, যদি তার ভিতরে ন্যূনতম লজ্জাটুকু না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই বলতে পারে। যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, দেশত্ববোধ থাকে, স্বদেশের প্রতি ভালোবাসা থাকে, এরকম একটা কথা কোন একজন সাধারণ নাগরিক পর্যন্ত বলতে পারে না। আমরা অধীর আগ্রহী ছিলাম আমরা এই চৈতালি রায়ের
বিচার দেখব, কিন্তু দেখলাম কি এই সালাউদ্দিন আইসা এই বাংলার মানুষকে হতাশার পয়গাম দিয়েছেন। আপনাদের সামনে এখনো সুযোগ আছে। মিস্টার সালাউদ্দিন, আপনার কি লজ্জা বলতে কিছু নাই? আপনার তো ন্যূনতম লজ্জাটুকু মনে হচ্ছে নাই যে আপনি এখন এত পোদ্দারি করতেছেন বাংলাদেশে, এখনো ভারতের দালালি করতেছেন। আপনি বিগত 17টি বছর এই নিজের দেশের মাটিটা পর্যন্ত দেখতে পারেননি। আপনার কি একটু লজ্জাবোধ হয় না? একটু লজ্জা কি আপনার করে না? এই স্বৈরাচার শেখ হাসিনা, তার জন্য আপনার নেতা পর্যন্ত দেশে আসতে পারেন। আপনি আসবেন কোথেকে? আপনি তো কোন চামচিকা, কোন তেলাপোকা আপনি, আপনার নেতার তুলনায়, তারেক জিয়ার তুলনায়। আপনি তারেক জিয়া দেশে 17 বছর আসতে পারে নাই। আমরা নিজের কানে শুনেছি ময়মনসিংহ এসে শেখ হাসিনা বলছিল যে আরেকটা হারামজাদা লন্ডনে আছে, আরেকটা হারামজাদা লন্ডনে আছে, যদি বাপের বেড়া হয়ে থাকো দেশে আয়। তারেক জিয়ার এই কথা বলছিল। এই শিলং সালাউদ্দিন, যদি কলিজা থাকতো তখন আসতি। সরি, দুঃখিত কথাটা বলার জন্য, তুই করে সম্বোধন করার জন্য তখন আসতেন। আপনারা আসেন নাই কেন? শেখ হাসিনার নাম শুনলেই তখন আপনাদের কলিজা আর কলিজার জায়গায় থাকতো না, কাঁপতেন আপনারা। আপনারা যারাই এখন বড় বড় বাহাদুরি করেন, শেখ হাসিনার নাম শুনলে আপনার পায়জামা গরম হয়ে যেত, আপনাদের প্যান্ট গরম হয়ে যেত। আমরা এগুলা জানি। এই স্বৈরাচারকে 2000 ছাত্র বাংলার জমিনে তাজা প্রাণ দিয়ে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে বাংলার জমিন থেকে। আর এই 2000 ছাত্রদের উপর কালিমা রোপণ করেছে চৈতালি রায়। আপনারা তাকে প্রশ্রয় দিয়েছেন। আপনাদের অধপতন এর চাইতেও জঘন্য হবে। আপনাদের পতন এর চাইতেও জঘন্য হবে। আপনারা ভেবেছেন কি দেশের জনগণকে 2001 থেকে 6 পর্যন্ত যে দোলাবালি বুঝিয়েছেন, এখন আর সেই যুগ নাই। আগের মানুষ প্রতিবাদ করতে পারতো না, এখন মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। এখন মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। তারা গর্জে উঠতে শিখে গেছে, তারা জাগ্রত হইতে শিখে গেছে, তারা মানুষকে জাগিয়ে তুলতে শিখে গেছে। সর্বোপরি তারা অন্যায়ের বিরুদ্ধে, তারা জালেমের বিরুদ্ধে, তারা স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি স্বৈরাচার সাজতে চান, শেখ হাসিনা বাংলাদেশে 17 বছর স্বৈরা শাসন করেছে। সংখ্যাটা যদি আমি আর একটু কমিয়ে বলি, তাহলে 12 বছর শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরা শাসন করেছে। এর মধ্যে আওয়ামী লীগকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল। 2008-9 যে নির্বাচনটা হয়েছিল, এটাতে আওয়ামী লীগকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল। ওই একটাই মানুষের ভালোবাসায় তারা ক্ষমতায় গেছিল। এরপর থেকে তাদের নির্বাচনেরও প্রয়োজন হয় নাই, তাদের কোনো সিস্টেমের প্রয়োজন হয় নাই। তারা দেশের জনগণের ঘাড়ের উপর পা দিয়ে তারা দেশে রাজত্ব করেছে। শেখ হাসিনা 2009-এ এসে এই জাতির কোমর ভেঙে দিয়েছিল। এই বিএনপির বড় বড় নেতা যারা ছিল, কর্নেল যারা ছিল, বিডিআর যারা ছিল, পিলকানায় তাদেরকে হত্যা করেছে। ভুলে গেছেন আপনারা? যদি আপনাদের ভিতরে ন্যূনতম লজ্জাবোধটুকু থাকতো, আপনাদের গায়রত যদি থাকতো, আপনাদের আত্মমর্যাদা যদি থাকতো, আপনারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন অবস্থানে যেতেন। কিন্তু হ্যাঁ, আপনারা কেন শক্ত অবস্থানে যাচ্ছেন না এটাও আমরা বুঝি। এটার কারণ হচ্ছে আপনারা ওই যে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিল, নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। আপনারা 2টা রাজনৈতিক দল হতে পারেন,
কিন্তু আপনাদের বাপ মা সব হচ্ছে ভারত, আপনাদের বাপ মা সব কিছু হচ্ছে ভারত। এই জন্য শেখ হাসিনার গুড়া এবং বিএনপির গুড়া আমরা শেষ পর্যন্ত গিয়া দেখি এই ভারতে গিয়ে এটাকে কেন রে ভাই, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি স্বাধীনভাবে কথা বলা না যায়, একটা স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি স্বাধীন দেশের জন্য স্বাধীনভাবে কথা বলা না যায়, এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে, এই সমস্ত আগাছাদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া উচিত। এই সমস্ত অযোগ্য মন্ত্রী বাংলাদেশে থাকার কোন যোগ্যতাই রাখে না। যদি স্বাধীন সার্বভৌমত্বের দেশে থেকে তারা স্বাধীনভাবে কথা বলতে না পারে, তারা বিদেশি প্রভুর দিকে যদি তাকিয়ে থাকে, তাহলে তারা দেশকে তারা চিনে নাই, তারা দেশের জন্য কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস পারবে, সেটা হলো লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতি, দর্শন, এগুলা তারা করতে পারবে। প্রিয় বিএনপির ভাইরা, প্রিয় বিএনপির নেতা কর্মীরা, আমরা মোটেও আপনাদের শত্রু নয়, আমরা মোটেও আপনাদের শত্রু নয়। আপনারা আসুন, আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাদেশটাকে গড়ি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করি, আমার এই দেশের স্বাধীনতার সম্মানকে আমরা উচ্চ শিখনে নিয়ে যাই। যেভাবে এখন বিএনপি চলতেছে, বিএনপি এখন কি করতেছে? চাঁদাবাজদের শেল্টার দিচ্ছে, দর্শকদের শেল্টার দিচ্ছে। কই, একটা দেশের প্রধানমন্ত্রী এত পাতলা মার্কা প্রধানমন্ত্রী মনে হয় না সারা বিশ্বের কোথাও আছে। লজ্জা এটা আমাদের জন্য। যে প্রধানমন্ত্রী বলেছিল যে রামিসা হত্যার বিচার আগামী 1 মাসের মধ্যে হবে ইনশাআল্লাহ, তখন ওই সময়টাতেই মনে হয়েছিল 1 মাস তো অনেক লম্বা সময়, একটা সরকার একটা দর্শনের বিচার করবে, এটার জন্য 1 মাস সময় লাগে। কিন্তু আজকে 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে, রামিসা হত্যার বিচার আমরা বুঝে পাই নাই। তার মানে এটা স্পষ্ট যে সরকার দর্শকদের শেল্টার দিচ্ছে, সরকার মাদক বিরোধী আইন করবে, সরকার মাদকদেরকে শেল্টার দিচ্ছে, সরকার চাঁদাবাজ দূর করবে, আর সেই সরকার চাঁদাবাজদের শেল্টার দিচ্ছে। এভাবেই যদি চলতে থাকেন, আওয়ামী লীগ 17 বছর রাজত্ব করেছে বাংলাদেশে, আওয়ামী লীগ 17 বছর দুঃশাসন করেছে। আপনারাও যদি চান আওয়ামী লীগের চাইতে বেশি শক্তিধর আপনারা হতে পারবেন না। আল্লাহ যত বড় আওয়ামী লীগ সাজার চেষ্টা করেন, আপনারা বিএনপি হয়ে আপনারা চাইতেছেন আওয়ামী লীগ সাজতে, লিখে রাখেন আপনারা পারবেন না আওয়ামী লীগ সাজতে। শেখ হাসিনা যেভাবে জাতির কোমর 2009 ভেঙে দিছিল, আপনারা স্বৈরাচার সাজতে চাইলে এই জনগণ 6 মাসের মাথায় আপনাদের কোমর সেভাবে ভেঙে দেবে। এই জাতি এখন প্রতিবাদ করতে জেনে গেছে। কি আশ্চর্য, একটা উগ্রবাদী হিন্দু কুলাঙ্গার নারী, সে আমার দেশকে নিয়ে এভাবে কথা বলে, সে আমার দেশের ইজ্জত নিয়ে কথা বলে, সে আমার ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করে দেওয়ার কথা স্পষ্ট বলে। মিস্টার সালাউদ্দিন, তোমার সংবিধানে কি এটার কোনো আইন নাই? নাকি এই সংবিধানের দ্বারাই লেখা আছে যে এই কথাগুলো বলতে হবে যে স্লিপ অফ টাং হয়েছে? বদমাইশি কথাবার্তা যত সব। তো বলতেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী, আমরা সম্মান করি তাকে, শহীদ জিয়ার সুযোগ্য, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া, আমরা তাকে সম্মান করতেছি। কিন্তু যে প্রধানমন্ত্রী একটা দর্শকের বিচার 1 মাসের কথা দিয়ে জনগণকে 1 মাসের ভিতরে বিচার করতে পারলো না, এর থেকে বড় পাতলা মার্কা প্রধানমন্ত্রী কোন দেশে আছে? আপনারা আমাকে দেখেন, কোন দেশে আছে? আর আমরা কোন দেশে বসবাস করি? আমরা কোন দেশে বসবাস করি? এই বাংলাদেশটাকে যদি ভারত চায় যে বিএনপি দিয়ে বাংলাদেশকে গ্রাস করবে, মনে রাখেন
শেখ হাসিনা পালাবার পথ খুঁজে পাইছিল, হেলিকপ্টার পাইছিল, দাদাবাবুর কুলে গিয়া পড়ার সুযোগ পাইছে, দাদাবাবু জায়গা দিছে। আপনাদেরকে কোনো শিলংয়ের দাদাবাবু জায়গা দিবে না, কোনো লন্ডনের দাদাবাবু জায়গা দিবে না। আপনাদের জায়গা যে কোথায় হবে সেটা এই দেশের জনগণ ঠিক করে দিবে ইনশাআল্লাহ। যদি আপনারা এই দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিতে চান, এই দেশের স্বাধীনতাকে যদি আপনারা কলঙ্কিত করতে চান, আপনাদেরকে ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে যাতে নিক্ষেপ করবে। সুতরাং আমি বলবো, এই চৈতালি রায়ের সর্বোচ্চ বিচারের মধ্য দিয়ে আপনি বাংলাদেশের এই উস্কানিদাতার কবর রচনা করবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন। আর যদি আপনারা অন্য কোনো লিঙ্গের হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, চুরি পরে সংসদে বসেন। যদি স্বাধীনতা রক্ষা করতে না পারেন, যে স্বাধীনতা 30 লক্ষ শহীদেরা মিলে অর্জন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা যদি দেশের সর্বোচ্চ চেয়ারে বসে যদি রক্ষা করতে না পারেন, আপনারা সংসদে চুরি হাতে দিয়ে বসেন। এটাই আপনাদের উচিত। জাতির সঙ্গে গাদ্দারি করতে আপনারা আসবেন না। জাতির সঙ্গে গাদ্দারি যারাই করেছে, যুগে যুগে তারাই নিকৃষ্ট আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য আসুন, আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের কলিজা পুরে জাজরা হয়ে যাচ্ছে আমরা যখন দেখি কোন হিন্দুত্ববাদ এই 92% মুসলিমের দেশে এসে এই দেশটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার কথা বলে। আমাদের মেজাজ তখন ঠিক থাকে না। ওরা সিংহাসনে বৈশা, ওরা ক্ষমতার চেয়ারে বৈশা কিভাবে ঠিক থাকে আমি এটাই বুঝি না। ভারতের গরুর মুদ খাওয়া কতগুলো ছাগলের, রাম ছাগলের বাচ্চাগুলা, যারা প্রকাশ্যে আমার মুসলমান ভাইদেরকে গলা কেটে হত্যা করেছে, প্রকাশ্যে আমার মুসলমান ভাইদেরকে তারা আগুনে পুড়িয়েছে, প্রকাশ্যে আমার মা বোনদের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলেছে। এটা সোশ্যাল মিডিয়ায় তারা ছেড়েছে, মুসলমান মা বোনদের ইজ্জত তারা নিয়ে চিনিমিনি খেলেছে রাস্তায়। এই উগ্রবাদ, এই উগ্র হিন্দু সম্প্রদায় তারা এত দাঙ্গা হাঙ্গামা করে আসছে বাংলাদেশের উপর খবরদারিত্ব করতে। নাফরমানের বাচ্চারা, এদেরকে, এই ভারতের এজেন্টদেরকে যেখানেই পাবেন জিন্দা কবর দিয়ে দিবেন, জিন্দা কবর দিয়ে দিতে হবে এই সমস্ত নাফরমানদেরকে। বাংলাদেশে একটা রাম মন্দির মুসলমানরা আন্দোলন করেছে, এটার কাজ স্থগিত হয়েছে। ভারত থেকে কুলাঙ্গার বলে কি যে এটা খুব দুঃখজনক, মুসলমান বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক আচরণ করতেছে, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করতেছে, অবিচার করতেছে। তোদের চোখগুলা, এদের চোখগুলা উঠায় কুত্তারে খাওয়ায় দেওয়া দরকার। এরা নিজেরা নিজেদের দেশে মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদেরকে ধ্বংস করে, মসজিদগুলা ভেঙে মন্দির গঠন করে, এরা আবার বাংলাদেশে বলে যে মূর্তি নির্মাণ করতে দেয় না, এটা হিন্দুদের উপর অত্যাচার। হ্যাঁ, কি করতে মনে চায় দেখেন। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যে পরিমাণ নাক গলায়, পৃথিবীর কোন দেশ এই পরিমাণ নাক গলায় না, এই পরিমাণ পরামর্শই দেয় না। ভারত যে পরিমাণ নাক গলায়, যুগে যুগে তারাই ধ্বংস হবে যারা এই ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে মনে করবে। ভারত আমাদের বন্ধু না, তারা আমাদের বন্ধু হবে না, এটা সম্ভব না। ভারত আমাদের শত্রু। এই কথাটা যে জাতি বুঝতে পারবে, সে জাতি বিদ্যুতের গতিতে উপরে উঠবে। যে জাতি এটা বুঝতে পারবে না যে ভারত আমাদের শত্রু, যারাই ভারতকে বন্ধু মনে করবে, তারা অতীতেও ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস হবে। এই জন্য জনাব তারেক রহমান, আপনি শহীদ জিয়ার ঔরসজাতক সন্তান, আপনাকে আমরা শ্রদ্ধা করতে চাই, আপনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করতে চাই। কিন্তু যদি আপনি আমাদের এই সম্মানকে
আমাদের এই শ্রদ্ধা করতে চাওয়াকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে এই জাতি আপনাদের কখনো ক্ষমা করবে না। আসুন আমরা দেশটাকে ভালোবাসতে শিখি, এই দেশটাকে ভালোবাসতে শিখি। আপনারা আপনাদের সেকেন্ড হোম আছে, আমাদের সেকেন্ড হোম নাই। আপনাদেরকে জনগণ একটু দৌড়ানি দিলে আপনারা যাবেন গে শিলং, আরেকজন যাবেন ভারত, আরেকজন যাবেন লন্ডনে, আরেকজন অমুক জায়গায়, আরেকজন আমেরিকা যাওয়ার জায়গা আছে। আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই। এই দেশে আমরা 2013 সালে তো কম রক্ত দেই নাই, স্বৈরাচারের হাতে তো আমরা জুলুমের শিকার কম হই নাই। 2013-তে আমরা জুলুমের শিকার হয়েছি, 14-তে তো বিএনপি আপনারা নিজেও জুলুমের শিকার হয়েছেন। এত পরিমাণ মায়ের খাওয়ার পরে মির্জা ফখরুল, এই সর্বনাশ লোকটারা কত ভালো মনে করতাম। এত পরিমাণ মায়ের খাওয়ার পরেও যদি এই বিএনপির লজ্জা না হয়, এখনো এই আওয়ামী লীগকে প্রশ্রয় দিতে চায়, এই বিএনপির মতো হতবাগা জাতি এদেরকে মনে রাখবে, মনে রাখবে জাতি এদেরকে, এরা যদি এই গাদ্দারি জাতির সঙ্গে করে। এই জন্য বলছি, আপনারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যান, এবং যারা এই দেশকে নিয়ে কথা বলবে আপনারা জনগণের পক্ষে থাকবেন। যদি দেশকে বাঁচাইতে চান, দেশকে বাঁচাইতে চাইলে জনগণের পক্ষে থাকতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। সর্বোপরি সর্বশেষ কথা হলো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বিচরণ করছি, আমাদের সময়কে অতিবাহিত করছি, এটার মধ্যে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব, কিছুটা কঠিন আবার কিছুটা অসম্ভব। আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিজেদের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার সবকিছু মিলিয়ে আমরা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেছে নিয়েছি, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যদি আমরা সর্বসাফল্য কামনা করতে চাই, আমাদের সম্ভব হবে না। এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে। হ্যাঁ, একটা পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে এই আব্রাহাম লিঙ্কনের থিওরি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলকে আমরা মেনে নিচ্ছি। এটা আমাদের মেনে নিতে হয়েছে, আমাদের গাড়ির উপর চাপায় দেওয়া হয়েছে। আমরা এটাকে যেহেতু মেনে নিছি, এটাকে চলার জন্য মেনে নেওয়া ঠিক আছে, কিন্তু আমাদের সকলের ভিতরে একটা তামান্না, এটা শ্রেষ্ঠত্বে সর্বোচ্চে থাকা উচিত। আমরা যদি যেভাবে চলতেছে এইভাবেই চলতে থাকি, আমাদের দেশ ধ্বংস হবে, আমরা ধ্বংস হব, আমাদের পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি এই জন্য প্রায় সময় একটা কথাই বলি, এদেশে, এই বিশ্বে, এই ভূখণ্ডে শান্তি আসবে না ততদিন, এদেশে ইসলাম কায়েম হবে না যতদিন। ইসলাম কায়েম হবে তো হিন্দু শান্তিতে থাকবে, মুসলমান শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে। হ্যাঁ, প্রত্যেক ধর্ম পরিচয়ে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে থাকবে। এটাই খেলাফা, এটাই খেলাফা। আমিরুল মুমিনিন প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের ঘরে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এটাই আমিরুল মুমিনিনের দায়িত্ব, এটা তার কর্তব্য। তো এটাই বলতেছিলাম, যদি সমগ্র পৃথিবীর মানুষ শান্তি চায়, রাস্তা একটাই খোলা, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আব্রাহাম লিঙ্কন আর মাও সেতুনের রাস্তায় কোনোদিন বিশ্বে শান্তি আসবে না। শান্তি যদি আসতেই হয়, একমাত্র শান্তি আসবে এই কোরআনের বিধান, ইসলামের বিধান, একমাত্র খেলাফা। এই খেলাফা ব্যতীত এদেশে ইসলাম আসা, এদেশে শান্তি আসা, এদেশে নিজের ইজ্জতকে হেফাজত করা, নিজের ভাইয়ের বোনের ইজ্জত হেফাজত করা, নিজের মায়ের ইজ্জতের হেফাজত করা কোশ্চিনকালেও সম্ভব হবে না, কোশ্চিনকালেও সম্ভব হবে না। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যতদিন না পর্যন্ত কালিমার পতাকা পথ করে উড়বে, ততদিন পর্যন্ত এদেশে, এ বিশ্বে, এ ভূখণ্ডে শান্তি আসবে না। এজন্য আসুন আমরা ইমানি চেতনাকে লালন করি, আমরা শাহাদাতি তামান্না নিজের ভিতরে লালন করি, আমরা নিজেদের ভিতরে খেলাফাকে লালন করি। আমরা এটাই চাই সবাই,
এই পুরা পৃথিবীতে খেলাফা কায়েম হয়ে পুরা পৃথিবীটা সৌন্দর্যে মণ্ডিত হয়ে যাক, শান্তিতে পুরা পৃথিবীটা ভরে যাক, এটাই আমরা চাই। এই জন্য আসুন আমাদের প্রচলিত সামাজিক এবং রাষ্ট্রীয় শান্তি অর্জনের জন্য এই সমস্ত কুলাঙ্গারদেরকে, এই সমস্ত মুরতাদদেরকে, এই সমস্ত উগ্র হিন্দুদেরকে, যারা উগ্রবাদিত্বর দিকে এগিয়ে যায়, এই সমস্ত উগ্রবাদীদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন করা হোক। যে আইন বাংলাদেশে আছে সেটা কার্যকর করা হোক। তাহলে এই বাংলাদেশ থেকে এসব অবৈধ অনাচার, দেশ বিরোধী, দেশদ্রোহিতা এবং স্বদেশ বিরোধিতা এবং নিজের দেশকে দ্বিখণ্ডিত করে দেওয়ার চিন্তা ভাবনা এই দেশ থেকে চিরতরে দূর হয়ে যাবে। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সমষ্টিগত কথা একটাই, যে আমরা যে শান্তির জন্য আমরা অপেক্ষা করতেছি, এই শান্তির একমাত্র ব্যবস্থাই হলো, একমাত্র রাস্তাই হলো, স্রেফ একটা রাস্তাই হলো খেলাফা। ইল্লা খেলাফা, কোনো কোশ্চিন কালেও সম্ভব না। খেলাফা ছাড়া শান্তি কোনোভাবেই সম্ভব না। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালাম, সকলেই ভালো থাকবেন।